আসসালামু আলাইকুম। আইন আলোচনার আজকের পর্বে আমি অ্যাডভোকেট শেখ আসিফ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যে বিষয়টি আমাদের আজকের আলোচনার পর্ব সেটি হচ্ছে মিথ্যা মামলা থেকে কিভাবে দ্রুত রেহাই পাবেন, কিংবা আইনের বা মামলার প্রসিডিংসের কোনো ব্যত্যয় ঘটলে আপনি কিভাবে দ্রুত সেই মামলা কোয়াশমেন্ট কিংবা স্টে হতে পারে আপনার এগেনস্টে, সেই বিষয়ে আমাদের আজকের বিস্তর আলোচনা। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লাগবে এবং প্রয়োজনে আসবে। তো আলোচনাটি শুরু করি এভাবে যে, ধরুন একটি সন্দেহজনক মামলা, মামলাটা দায়ের হয়েছে থানায়, ধরেন আপনার লোকাল পুলিশ স্টেশনে মামলাটি দায়ের হয়েছে, কিন্তু সেখানে মূল মামলায় যে এজাহার বা এফআইআর আছে সেখানে দেখা গেছে 4 জন আসামি। সেই 4 জন আসামি হিসেবে মামলাটা রুজু হলো এবং সেই সাথে আরও 3 থেকে 4 জন বা আরও বেশি 10-11 জন সন্দিগ্ধ আসামি, যেটা বলা থাকে যে আরও অজ্ঞাত 10 থেকে 12 জন আসামি সেখানে আছে বলে সেই এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ধরুন এটি একটি ডাকাতি মামলা। সাপোজ একটি ডাকাতি মামলা, 4 জন হচ্ছে মূল আসামি যাদের নাম সরাসরি এফআইআর বা এজাহারে অন্তর্ভুক্ত আছে, বাট আরও 10 থেকে 12 জন যে আসামি তাদের নামটা অজ্ঞাত হিসেবে এসেছে। সেই ক্ষেত্রে ধরুন একজন নিরপরাধ ব্যক্তিকে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে এই মামলায় অ্যারেস্ট দেখানো হলো এবং কোর্টে চালান দেওয়া হলো। দেখেন, এই ধরনের মামলায় দেখা যাচ্ছে যে দিন শেষে আসামি ঠিকই খালাস বা মুক্তি পায়, কিন্তু ইন দ্য মিন টাইম যখন তাকে থানা থেকে যখন অ্যারেস্ট করে যখন নাকি লোকাল ম্যাজিস্ট্রেটের কাছে তাকে চালান দেওয়া হলো, তখন কিন্তু তার জামিন পেতে একটা নির্দিষ্ট সময় ব্যয় হয়। সেক্ষেত্রে অনেক সময় 2 মাস পর্যন্ত বা 3 মাস পর্যন্ত লেগে যায়। এই মিথ্যা মামলায় জড়িত হওয়ার কারণে অনেকের জীবন থেকে তার সুন্দর সাজানো গোছানো জীবন এবং সাজানো গোছানো একটি পরিবার, তার এই সুন্দর ভবিষ্যৎ এই একটি মিথ্যা মামলার কারণে তছনছ হয়ে যায়। সেই ক্ষেত্রে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে অনেকে আমাদের কাছে জানতে চায়, আইনজীবীদের কাছে, যে এই মামলা থেকে কিভাবে দ্রুত রেহাই পাওয়া যায়, কেননা এই মামলাটার প্রসিডিংস বা শুরুটাই হয়েছে একটি সন্দেহযুক্ত আসামি নিয়ে। এই ক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের বাংলাদেশ মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের যে 561-এর ধারায় তাকে সহজাত একটি ক্ষমতা দেওয়া হয়েছে, ইনহারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। সেখানে আপনি যদি কোর্টকে বোঝাতে সক্ষম হন যে আসলে আপনার এই মামলাটা যে আপনার এগেনস্টে জারি হয়েছে এটি একটি সন্দেহযুক্ত মামলা এবং এই মামলার কোনো ভিত্তি নেই, কোনো আইনি ভিত্তি নেই, সেক্ষেত্রে কিন্তু এই মামলাটা মহামান্য বিজ্ঞ বিচারপতি সাহেব হাইকোর্ট ডিভিশনে তিনি এই মামলাটাকে কোয়াশমেন্ট করে দিতে পারে, কিংবা এই মামলার যে প্রসিডিংস চলমান সেটাকে স্টে করে দিতে পারে আপনার এগেনস্টে, যদি যথাযথ মনে হয়। এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মামলার কোন স্টেজে আসবেন এটা খেয়াল রাখতে হবে। সাধারণত এই মামলা স্টে করা বা কোয়াশমেন্ট, যেখান থেকে দ্রুত খালাস পাওয়া যায়, এটা কিন্তু এই মামলার জন্য হাইকোর্টে আসতে যে কোনো স্টেজে আপনার কোনো বাধা নেই। তার মানে মামলার যে কোনো স্টেজে, ইভেন রায় হওয়ার পরেও কিন্তু আপনি এই মামলা কোয়াশমেন্টের জন্য, রায় এবং আদেশ কোয়াশমেন্টের জন্য হতে পারে। আপনার এগেনস্টে যে মামলার যে প্রসিডিংস চলতেছে, এই প্রসিডিংসটাকে স্টে করার জন্য কিন্তু আপনি যে কোনো স্টেজে আপনি হাইকোর্ট ডিভিশনে আসতে পারেন এবং মামলাটা কোয়াশমেন্টের জন্য বিজ্ঞ আদালতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। রেস্ট ইজ আপ টু দ্য কোর্ট। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে এই যে কোয়াশমেন্ট প্রসিডিংস, এটা কিন্তু একটা যেন তেন প্রসিডিংস না। এটা কিন্তু শুধুমাত্র রেয়ার কেসে চালু রয়েছে বা চলমান রয়েছে। অ্যাপিলেট ডিভিশনের কিংবা হাইকোর্ট ডিভিশনের অনেক প্রিন্সিপাল থেকে দেখা যায় যে এই ধরনের মামলা বা এই ধারাটি শুধুমাত্র রেয়ার প্রসিডিংসের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সচরাচর না। সচরাচর কিন্তু কোনো মামলার জন্য এই ধারা না। দেখা যাচ্ছে যেখানে
আপনি অন্য কোনো উপায়ন্তর খুঁজে পাচ্ছেন না, বাট দেখা যাচ্ছে যে ন্যাচারাল জাস্টিস এর এগেনস্টে চলে যাচ্ছে আপনার এগেনস্টে যে মামলাটি হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনি বিজ্ঞ আদালতের কাছে আপনার যে বক্তব্য আছে সেটি আপনার আইনজীবীর মাধ্যমে বিজ্ঞ আদালতের কাছে তুলে ধরার মাধ্যমে আপনার এগেনস্টে যে প্রসিডিংস আছে বা রায় হয়েছে সেটিকে কোয়াশমেন্টের জন্য আপনি বিজ্ঞ আদালতের কাছে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিই, যে এক্সাম্পল থেকে আমরা এসেছি যে ধরেন সন্দেহযুক্ত একটি ডাকাতি মামলায় আপনাকে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে চালান দেওয়া হলো, যেখানে মূল এজাহার বা এফআইআরে আপনার কোনো নাম নেই। এখানে আপনার নিয়মিত চলাফেরা, নিয়মিত ব্যবসা, নিয়মিত প্রফেশন এবং যাবতীয় আপনার পিসিপিআর, প্রিভিয়াস কনভিকশন, প্রিভিয়াস রেকর্ড সমস্ত কিছুর উপর বিবেচনা করে কিন্তু বিজ্ঞ আদালত প্রথমে একটি রুল ইস্যু করতে পারেন। প্রথমে একটি রুল দিবেন যে কেন, রুল দিবেন হচ্ছে যেই মামলাটা আপনার বিরুদ্ধে চালাচ্ছে সেই কর্তৃপক্ষকে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে, এবং রুলটাকে পরবর্তীতে অ্যাবসোলিউট করে দিতে পারে এবং ইন দ্য মিন টাইম আপনাকে জামিনে রেখে দিতে পারে। তো এই পর্যন্ত আমাদের এই আলোচনার প্রথম পর্বটি আমরা শেষ করব। তারপরে যদি মনে হয় আপনাদের যে কোনো স্পেসিফিক জায়গায় আপনাদের জিজ্ঞাসা রয়েছে, সেক্ষেত্রে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যতদূর পারি আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।